একটি সার্বভৌম রাষ্ট্রের সীমান্তে দাঁড়িয়ে আপনার দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের দিকে তাকিয়ে আঙুল তোলার সাহস কার হতে পারে? যে বাহিনীর কোনো স্বীকৃত ভূমি নেই, যারা নিজেরাই একটা অন্য দেশের সেনাবাহিনীর সাথে টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত। সেই বাহিনীর একটা অংশ যদি আপনার জলসীমায় ঢুকে আপনার সীমান্তরক্ষীদের উপেক্ষা করে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তখন প্রশ্নটা উঠতে বাধ্য, আমরা কি আসলেই আমাদের নিজেদের ঘর সামলাতে পারছি? সম্প্রতি টেকনাফের নাফ নদীর মোহনায় যা ঘটেছে তা কেবল একটি সীমান্ত ঘটনা নয়, এটি একটি বড় রাষ্ট্রীয় লজ্জার প্রতীক। আরাকান আর্মির নৌশাখার সদস্যরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে বর্ডার গার্ড বাংলাদেশের সামনে এমন একটা আধিপত্যবাদী ভঙ্গি দেখিয়েছে যা দেখে যে কোনো সচেতন নাগরিকের রক্ত ফুটে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, একটি রাষ্ট্রহীন সশস্ত্র গোষ্ঠী বাংলাদেশের মতো একটি স্বাধীন দেশকে এতটা তুচ্ছ ভাবার সাহসটা তারা কোথা থেকে পাচ্ছে? আজকের প্রতিবেদনে আমরা সেই পুরো ঘটনা তুলে ধরার চেষ্টা করব। এর উত্তর খুঁজতে গেলে আমাদের পেছনে ফিরে যেতে হয় গত 6 মাসের একটি ঘটনায়। আরাকান আর্মির সশস্ত্র ডাকাতরা বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের 14 জন নিরীহ জেলেকে জোর করে ধরে নিয়ে যায়। তাদের অভিযোগ ছিল জেলেরা তাদের জলসীমায় ঢুকে মাছ শিকার করছিল, কিন্তু যারা এই অঞ্চলের ভূগোল জানেন তারা বুঝবেন এই অজুহাতটা কতটা হাস্যকর। নাফ নদীর মোহনা এবং তার আশপাশের সমুদ্র সীমা নিয়ে যে জটিলতা আছে, সেখানে জেলেদের নৌকা কখনো কখনো অনিচ্ছাকৃতভাবে সীমান্ত রেখা অতিক্রম করতে পারে, এটা বাস্তবতা। কিন্তু সেই বাস্তবতাকে অস্ত্রের মুখে জিম্মি করে 6 মাস আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই। আন্তর্জাতিক আইনে একে স্পষ্টভাবে সমুদ্র ডাকাতি বা জিম্মি করা বলা যায়। অবশেষে বিজিবির কূটনৈতিক তৎপরতায় ওই জেলেরা ফিরে এলেও যে ক্ষতির স্থায়ী ছাপটা পড়েছে সেটা কক্সবাজারের উপকূলীয় জনজীবনে। এখন টেকনাফ বা উখিয়ার যে কোনো জেলে পরিবারের কাছে গেলে তারা আপনাকে একটাই কথা বলবে, সমুদ্রে যাওয়া এখন তাদের কাছে মৃত্যুর সাথে পাড়ি দেওয়ার সমান। যে সমুদ্র একসময় তাদের জীবনের একমাত্র আশ্রয় ছিল, সেই সমুদ্রই এখন তাদের জন্য এক নির্মম আতঙ্কের নাম। একটা জেলের মাছ ধরার ট্রলার কিন্তু কোনো সস্তা খেলনা নয়। লাখ লাখ টাকা ঋণ করে সর্বশান্ত বিসর্জন দিয়ে তারা এই নৌকা কেনে। কিন্তু আরাকান আর্মির এই অবৈধ তৎপরতার কারণে তারা এখন সমুদ্রে নামতে ভয় পায়। এর মানে হলো, একদিকে দেশের অর্থনীতিতে মৎস্য খাত থেকে আসা বিপুল পরিমাণ অর্থ কমে যাচ্ছে, অন্যদিকে লাখ লাখ মানুষের রোজগারের পথ বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বঙ্গোপসাগরে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব কার? বাংলাদেশ নৌবাহিনী কি এই অঞ্চলে তাদের উপস্থিতি যথেষ্ট শক্তিশালী করতে পারছে না, নাকি তাদের হাতে এই ধরনের অ্যাসিমেট্রিক হুমকি মোকাবেলার মতো কৌশলগত নির্দেশনা নেই? এখানেই আসল কথাটা বোঝা দরকার। আরাকান আর্মি মূলত মিয়ানমারের একটি বিদ্রোহী সংগঠন। তারা মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে, কিন্তু যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য তাদের অস্ত্রের যোগান, অর্থের যোগান এবং খাদ্য সামগ্রীর যোগান চাই। বাংলাদেশের এই দীর্ঘ উপকূল রেখা এবং নাফ নদীর মোহনা তাদের জন্য একটা অত্যন্ত সুবিধাজনক রুট। তারা জেলেদের ধরে জিম্মি করার মাধ্যমে মূলত এই এলাকায় তাদের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়। তারা চায় বাংলাদেশের জেলেরা ভয়ে সমুদ্রে না যাক, যাতে তারা এই জলসীমাকে নিজেদের অস্ত্র ও মাদক পাচারের নিরাপদ করিডোর হিসেবে ব্যবহার করতে পারে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা এই ছোট্ট স্বার্থটা বুঝতে পারছি না, আর বারবার কূটনৈতিক প্রোটোকলের আওতায় এই ঘটনাগুলোকে সামলানোর চেষ্টা করছি। এটা যে কেবল মিয়ানমার সীমান্তেই ঘটছে তা নয়, একই রকম আচরণ আমরা দেখছি ভারত সীমান্তেও। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের গুলিতে প্রতি বছর শত শত নিরীহ বাংলাদেশি নাগরিক প্রাণ হারাচ্ছে। যারা মারা যাচ্ছে তারা কেউ সন্ত্রাসী নয়, গরু পাচারকারী নয়, তারা হলো সাধারণ কৃষক, গরিব মানুষ, যারা নিজের জমিতে কাজ করতে গিয়ে বা সীমান্তের কাছাকাছি মাছ ধরতে গিয়ে বিনা হুঁশিয়ারিতে গুলিবিদ্ধ হচ্ছে। বিএসএফের এই হত্যাকাণ্ডকে তারা নিজেদের আত্মরক্ষার অংশ বলে চালিয়ে দেয়, কিন্তু বাস্তবতা হলো এটা এক পেশে নির্বিচারে মানুষ খুনের শামিল। একদিকে ভারত সীমান্তে বাংলাদেশি রক্ত গড়িয়ে পড়ছে, অন্যদিকে মিয়ানমার সীমান্তে বাংলাদেশি জেলেদের জিম্মি করে অপমান করা হচ্ছে। এর মানে কি দাঁড়ায়? এটাই যে আমাদের প্রতিবেশীরা বাংলাদেশকে একটা দুর্বল প্রতিহত রাষ্ট্র হিসেবেই দেখছে। এখন আসি মূল কথায়, এটা কেন হচ্ছে? আরাকান আর্মি বা বিএসএফ কি বাংলাদেশ সেনাবাহিনী বা বর্ডার গার্ডকে ভয় পায় না? আন্তর্জাতিক সম্পর্কের একটা নিয়ম আছে, সেটা হলো শক্তির ভারসাম্য বা ডিটারেন্স।
আপনার শত্রু বা প্রতিবেশীকে আপনাকে সম্মান করতে হলে আপনাকে তাকে এমন একটা শাস্তির ভয় দেখাতে হবে যেটা সে সহ্য করতে পারবে না। আরাকান আর্মি যদি বাংলাদেশের জেলেদের ধরে নিয়ে যায়, তখন বাংলাদেশ নৌবাহিনীর উচিত সাথে সাথেই পাল্টা অ্যাকশনে যাওয়া। তাদের জলসীমায় ঢুকে তাদের কিছু নৌযান আটক করে আনা বা তাদের ঘাঁটিতে অভিযান চালানোর হুমকি দেওয়া। ঠিক তেমনইভাবে যদি বিএসএফ একজন নিরীহ বাংলাদেশিকে গুলি করে, তখন বিজিবির উচিত একইভাবে প্রত্যক্ষ প্রতিশোধ নেওয়ার ক্ষমতা দেখানো। কিন্তু আমরা যা করি তা হলো ঘটনার পর কড়া ভাষায় প্রতিবাদ জানানো, ডায়েরি করা বা পতাকা বৈঠকে বসে অনুনয় বিনয় করা। এই নরম নীতি আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেশীরা জেনে গেছে বাংলাদেশ কখনো সরাসরি প্রতিক্রিয়া দেখায় না, তাই তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। একটা দেশের সামরিক শক্তি শুধু অস্ত্রশস্ত্র কেনার উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে সেই বাহিনীর মানসিকতা এবং রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার উপর। যখন একটি রাষ্ট্র তার নাগরিকদের জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, তখন সে যে কোনো শক্তিকে প্রতিহত করতে পিছপা হয় না। কিন্তু আমাদের দেশে যে চিত্রটা দেখা যায় তাতে মনে হয় যেন আমাদের নাগরিকদের জীবনের কোনো মূল্যই নেই। একজন দিনমজুর জেলে যখন 6 মাস জেলখানার মতো পরিস্থিতিতে আটক থাকে, তখন তার পরিবার না খেয়ে মরে, তার সন্তানরা স্কুল ছেড়ে দেয়। এই ক্ষতির কি কোনো ক্ষতিপূরণ আছে? আমাদের রাষ্ট্র কি এই জেলে পরিবারকে কোনো ক্ষতিপূরণ দিতে পেরেছে? দেয়নি, কারণ আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় একজন সাধারণ নাগরিকের জীবনের দাম অনেক সস্তা, আর এই সস্তাত্বের সুযোগটাই নিচ্ছে আমাদের প্রতিবেশীরা। ভাবুন তো একবার, আরাকান আর্মির নৌবাহিনী নামক একটি গোষ্ঠী, যাদের নিজস্ব কোনো যুদ্ধ জাহাজ নেই, যারা ছোট ছোট স্পিড বোট নিয়ে ঘুরে বেড়ায়, তারাই যদি আমাদের বিজিবি এবং নৌবাহিনীর সামনে এতটা বেপরোয়া হয়ে উঠতে পারে, তাহলে ভবিষ্যতে যদি কোনো বড় শক্তি আমাদের বিরুদ্ধে এই অবস্থার সুযোগ নিতে চায়, তখন আমরা কি করব? আমরা কি তখনও কূটনৈতিক প্রোটোকল নিয়ে বসে থাকব? এই প্রশ্নগুলো এখনই আমাদের জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞদের ভাবতে হবে। আমাদের সীমান্তে যে শূন্য সহনশীলতার নীতি প্রচলিত আছে, সেটাকে এখনই বদলাতে হবে। শূন্য সহনশীলতা মানে এই নয় যে আপনি নিরীহ মানুষকে গুলি করবেন। শূন্য সহনশীলতা মানে হলো আপনার সীমান্তে কেউ যেন একটা পিঁপড়েও অবৈধভাবে প্রবেশ করতে না পারে, আর যদি কেউ প্রবেশের চেষ্টা করে, তাকে যে কোনো মূল্যে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আপনার থাকতে হবে। একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের এই পরিস্থিতি মেনে নেওয়ার কোনো কারণ নেই। আমরা যখন দেশের উন্নয়নের কথা বলি, অর্থনৈতিক প্রবৃদ্ধির অঙ্ক দেখাই, তখন ভুলে যাই যে এই উন্নয়নের মূল ভিত্তিটা হলো রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং নাগরিকদের জীবনের নিরাপত্তা। যে জেলে সমুদ্রে নামতে ভয় পায়, যে কৃষক তার নিজের জমিতে কাজ করতে গিয়ে গুলির শব্দে কেঁপে ওঠে, তাদের জন্য এই উন্নয়নের কোনো মানে হয় না। বাংলাদেশ সরকারকে এখনই এই বিষয়গুলোকে কূটনৈতিক বিষয় হিসেবে না দেখে সরাসরি নিরাপত্তার চ্যালেঞ্জ হিসেবে দেখতে হবে। আরাকান আর্মিকে বোঝাতে হবে যে বাংলাদেশ কাউকে তার জলসীমায় ঢুকে দাপট দেখানোর সুযোগ দেবে না। আর বিএসএফকে বোঝাতে হবে যে বাংলাদেশি নাগরিকের রক্ত এখন আর বিনামূল্যে দেওয়া যাবে না। আমি জানি অনেকে বলবেন যুদ্ধ বা সংঘাতে যাওয়ার মধ্যে দেশের ক্ষতি হয়, কিন্তু আমার প্রশ্ন হলো, যুদ্ধ না করেও কি শক্তি প্রয়োগের ভাষায় কথা বলা সম্ভব নয়? আমেরিকা, ভারত বা চীন যখন তাদের সীমান্তে ছোটোখাটো কোনো ঘটনা ঘটে, তখন তারা কি কূটনীতিকদের পেছনে পাঠায়? না, তারা সরাসরি তাদের যুদ্ধবিমান উড়িয়ে বা যুদ্ধজাহাজ পাঠিয়ে প্রতিবেশীকে বুঝিয়ে দেয় যে তাদের সীমানা অতিক্রম করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। বাংলাদেশেরও এই মানসিকতায় ফিরতে হবে। আমাদের নৌবাহিনীকে আরও আক্রমণাত্মক ভূমিকায় দেখাতে হবে। বিজিবিকে সীমান্তে আরও কঠোর অবস্থান নিতে হবে। শেষ পর্যন্ত একটা কথাই বলবো, যদি আমাদের রাষ্ট্র আমাদের রক্ষা করতে না পারে, যদি আমাদের বাহিনী আমাদের সমুদ্র আর সীমান্ত পাহারা দিতে না পারে, তাহলে এই স্বাধীনতার অর্থ কী? একটি দেশের শক্তি তার অর্থনীতি বা অবকাঠামো দিয়ে মাপা হয় না। একটি দেশের শক্তি মাপা হয় তার নাগরিকদের মাথা কতটা উঁচু করে বাঁচতে পারে সেটা দিয়ে। আর আমাদের জেলেরা যখন সমুদ্রে মাথা নিচু করে মাছ ধরতে ভয় পায়, তখন বোঝা যায় আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বাংলাদেশের কি করা উচিত? আপনি কি মনে করেন আমাদেরও প্রতিবেশীদের মতো সরাসরি শক্তি প্রয়োগের নীতি নেওয়া উচিত, নাকি কূটনীতিই আমাদের একমাত্র পথ?
কমেন্ট করে আপনার মতামত জানান, কারণ আমাদের এই নীরব যন্ত্রণাকে একদিন না একদিন রাষ্ট্রীয় সিদ্ধান্তে রূপ নিতে হবে। আর সেই সিদ্ধান্তে আপনাদের কথাটাই হয়তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে।